বিগত ৩ নির্বাচনকে বৈধতা দেয়া বিদেশি পর্যবেক্ষকদের আগামীতে কোনো সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কানাডার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি। সিইসি বলেন, ভোটের দিন এখনো ঠিক হয়নি, সব চূড়ান্ত হলে ২ মাস আগেই তা জানানো হবে। তিনি জানান, নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন কানাডার রাষ্ট্রদূত। ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে ইসির কাজসহ বিভিন্ন ধরনের প্রশিক্ষণের বিষয় তুলে ধরা হয়েছে। আগামী নির্বাচনে অনেক বিদেশি পর্যবেক্ষক আসবেন বলেও জানান তিনি। বলেন, ইইউ সহ বিভিন্ন দেশ ও সংস্থার প্রতিনিধিদের পর্যবেক্ষণে আসার জন্য চিঠি দিয়েছে ইসি। তবে যেসব পর্যবেক্ষক গত ৩ নির্বাচনকে বৈধ বলে স্বীকৃতি দিয়েছিলেন, তাদের আগামী নির্বাচনে পর্যবেক্ষণের অনুমতি দেওয়া হবে না। এ সময় কমিশনের প্রস্তুতি নিয়ে কানাডা সন্তুষ্ট উল্লেখ করে সিইসি বলেন, তারা নির্বাচনে সহযোগিতা করতে আগ্রহী, ব্যালট প্রজেক্ট বা অন্য কোনো উপায়ে সহায়তা দিতে পারে দেশটি। সাজেশনগুলো আমরা তাদের কাছ থেকে চেয়েছি, তারা দিবে। উই আর সিরিয়াসলি ওয়ার্কিং অন দিস ইস্যু। আশা করি ওই কানাডা, আমাদের বিভিন্ন দেশ তো আমাদের পাশে এগিয়ে আসছে, অ্যান্ড দে হ্যাভ ফুল কনফিডেন্স ইন দ্য ইলেকশন কমিশন। পর্যবেক্ষক হিসেবে কাজ করবে, তাদেরকে ট্রেনিং দেওয়ার বিষয়টি আমরা জানিয়েছি যে যাতে আমরা হেল্প করবেন ওনারা। কুষ্টিয়ায় বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে পদযাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি। কর্মসূচির ৮ম দিনে দুপুরে আবরার ফাহাদের কবর জিয়ারত করে তারা। সেখান থেকে শহরের ৫ রাস্তার মোড়ে পথসভা করবে দলটি। সভায় বক্তব্য রাখবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা। পরে পদযাত্রা নিয়ে মেহেরপুরে যাবেন এনসিপি নেতাকর্মীরা। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে সোমবার নাটোর, সিরাজগঞ্জ ও পাবনায় পদযাত্রা করে দলটি। রাজধানীর যাত্রাবাড়িতে বিবির বাগিচা এলাকায় চোরদের হামলায় খুন হয়েছেন গৃহকর্তা ইসমাইল খান। এই ঘটনায় গুরুতর আহত গৃহকর্ত্রী সালেহা বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাতে ৪ জনের চোরের দল ইসমাইল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটায়। যাত্রাবাড়ির বিবির বাগিচা ইত্যাদি রোডে নিজের বাড়ি ইসমাইল খানের। সোমবার মধ্যরাতে সেখানে হানা দেয় চোরেরা। ৪ জনের চোর চক্র জানালার গ্রিল কেটে বাসায় ঢোকে। এ সময় ৮০ বছর বয়সী ইসমাইল খানকে পিছমোড়া করে বেঁধে রাখে তারা। ৭৫ বছর বয়সী স্ত্রী সালেহাকে মারতে গেলে ধস্তাধস্তির এক পর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে চোরেরা। ভিতরে যায় দেই যে অবস্থা, ওই বাড়িওয়ালারে বানিয়ে দিয়েছে, বানিয়া উপরে ঘুরিয়ে দিয়েছে বাড়িওয়ালায়। আর হাতও বান্ধা, পিস পরা, পায়েও বান্ধা। তখন বাড়িলিরে বলে এমনি নাক টিপা ধরছে, কইছে আমি নিঃশ্বাস ছাড়তে একটু দে বাবা, আমার মাইরে হালাইস না, আমার বাঁচায় রাখ। তখন ওই যে কানের বাড়িলির সোনাগনা আসছিল, যা ওটি নিয়ে গেছে খুললে, তখন বাড়িলি বলে লাথি মারছে, তখন বলে পায়ে একটা কোপ দিছে। ইসমাইল খানের ৫ ছেলে সপরিবারে ইতালি থাকেন। ঢাকায় ও গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়ায় তাদের প্রচুর সম্পদ রয়েছে। এসব খোঁজ নিয়েই চোরের দল বাসায় হানা দেয় বলে জানান স্বজনেরা। মানে ৪ ছেলের বউ থাকে ইতালিতেই, আর আমার বোন দেশে আছে, বাচ্চা পড়ালেখা করাইতেছে। ইসমাইল খানের মারা যাওয়ার কারণ জানতে ময়নাতদন্তের কথা জানিয়েছে পুলিশ। তাদের দাবি, তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন, তার শরীরেও কোনো আঘাতের চিহ্ন ছিল না। পিছন দিক থেকে দোতলায় উঠছে আর কি, ইয়াটিয়া কোনোভাবে হয়তো উঠছে, তারপরে গ্রিল কাটছে। আসলে আমাদের আইনের বিষয়তে হলো আপনার ডাকাতিটা তখনই হয় যখন ৫ বা ৫-এর অধিক হয়, সেক্ষেত্রে ডাকাতি হয়। এটা যেহেতু ভদ্রমহিলা বলছেন যে ৪ জন, সেক্ষেত্রে এটা তো ডাকাতির পর্যায়ে পড়ে না। একই রাতে পাশের আরেকটি বাড়িতে গ্রিল কাটে চোরেরা। আফসানা ফিরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মেট্রো রেলের স্টেশন এলাকায় দোকান বসানো নিষেধ, কিন্তু তা মানা হচ্ছে না। মিরপুর, শাহবাগ, সচিবালয়, মতিঝিল সহ বেশিরভাগ স্টেশনের নিচে ফুটপাতে চলছে রমরমা ব্যবসা। এসব দোকানের বিদ্যুৎ সংযোগও চরম ঝুঁকিপূর্ণ। এতে প্রতিদিনই ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। ঝক্কি ঝামেলা কম, তাই দ্রুত জনপ্রিয় হয়েছে মেট্রো রেল। উত্তরা থেকে মতিঝিল রুটে প্রতিদিন চলাচল করে ৪ লাখের বেশি যাত্রী। আমার চারপাশে দেখলে বাজার মনে হলো এটি আসলে মিরপুর ১০ নম্বরের মেট্রো স্টেশনের নিচের চিত্র। এরকম অসংখ্য অবৈধ দোকানের কারণে সঠিক সময়ে স্টেশনে পৌঁছাতে বেগ পেতে হয় যাত্রীদের। যদিও প্রতিটি স্টেশনে মেমারটি পুলিশ রয়েছে। মেট্রো রেলের যাত্রীদের হয়রানির কারণ হয়ে দাঁড়িয়েছে ফুটপাতের ব্যবসা।
অভিযোগ রয়েছে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে স্টেশনের নিচে বসছে অবৈধ এসব দোকান। ছিন্নমূলের উৎপাত আর অটোরিকশায় বিরক্তি তো রয়েছেই। প্রথমে দেখলাম 2-1টা দোকান আছে, এখন আস্তে আস্তে এখন তো পুরোপুরি জায়গাগুলো দখল করে এসেছে, এতে যাত্রীদের খুবই অসুবিধা হচ্ছে। মেট্রো ট্রেনের উপরের টুকটা অনেক সুন্দর, আর নিচের টুকে যে এগুলো দোকানের কারণে ভ্যানের কারণে জিনিসটা নোংরা লাগে। অভিযোগ স্বীকার করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ, বলছে এরই মধ্যে 2 জন ম্যাজিস্ট্রেট পাওয়া গিয়েছে। 1 মাসের মধ্যে আরও 4 জন যোগ দিবেন। শীঘ্রই উচ্ছেদ অভিযান চালানো হবে। ম্যাজিস্ট্রেসি পাওয়ার এখন আমরা 2 জন আমাদের কাছে পেয়েছি আমরা, আর বাকি 4 জন আমরা ইন্টারনালি অ্যাপ্রুভাল প্রসেস আছে, যেটা হয়তো মাসখানেক লাগবে আমাদের। তাহলে এক সময় গিয়ে 6 জন দাঁড়াবে আমাদের, তখন আমরা রেগুলার বেসিস এই মোবাইল কোডটা চালু করতে রাখতে পারবো। মেট্রো রেলের স্টেশন এলাকা পরিষ্কার রাখতে সিটি কর্পোরেশনকে আরও তৎপর হওয়ার আহ্বান কর্তৃপক্ষের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হাওরক্ষায় মাস্টার প্ল্যানের খসড়া তৈরি হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। প্রাথমিকভাবে 5টি হাওরে বাঁধ নির্মাণ ও পর্যটন সুরক্ষা আদেশ সহ 4টি পরিকল্পনা থাকছে। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নেত্রকোনা সাংবাদিক ফোরামের উদ্যোগে হাওরের সংকট ও সম্ভাবনা নিয়ে আলোচনা সভায় কথা বলেন উপদেষ্টা। হাওরের ইকোসিস্টেম পৃথিবীতে বিরল মন্তব্য করে বলেন, হাওর সুরক্ষিত করতে সীমানা নির্ধারণ করতে হবে। কৃষি জমি থেকে মাটি নিয়ে বাঁধ নির্মাণ কার্যকরী উপায় নয়। এজন্য ট্রি প্ল্যান্টেশন ও বাঁধ নির্মাণ প্রকল্পের নীতিমালা চূড়ান্ত করার কাজ করছে সরকার। এছাড়া হাওরে পর্যটন নিয়ে সুরক্ষা আদেশের খসড়া তৈরি করা হচ্ছে। প্রশাসনে মনিটরিং বাড়ানোর পরামর্শ দেন তিনি। এছাড়া হাওরবাসীর জন্য ভাসমান হাসপাতাল নির্মাণের কথা সরকার ভাবছে বলে জানান উপদেষ্টা। 4টা পলিসি আমরা কাজে হাত দিয়েছি। একটা হচ্ছে হাওর মাস্টার প্ল্যান, একটা হচ্ছে হাওর প্ল্যান গাইডলাইন অন এমব্যাঙ্কমেন্ট, একটা হচ্ছে হাওরে প্ল্যান্টেশন, আর একটা হচ্ছে হাওরে ট্যুরিজম। এই প্ল্যান্টেশন খালি করলে হবে না, সুরক্ষার জন্য আমাকে একটা মেকানিজম খুঁজে বের করতে হবে। ট্যুরিজম নিয়ন্ত্রণে সুরক্ষা আদেশের খসড়াটা প্রস্তুত করছি এবং আশা করি এটা চূড়ান্ত করে দেব। দেশের 6 জেলার উপর দিয়ে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া আজ সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সপ্তাহ জুড়ে সারা দেশে বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক দেখে যেতে বলেছি। এর সাথে বিশেষ করে কোস্টাল বেল্টের বিভাগগুলো যেমন খুলনা, বরিশাল, চট্টগ্রাম এমনকি ঢাকাতেও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ইতিমধ্যে আজকে সকালে অনেক জায়গায় অতি ভারী বর্ষণ হয়েছে। দেশের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন স্কুল কলেজগামী শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ। মৌসুমি বায়ুর প্রভাবে টানা বৃষ্টিতে ফেনী শহরের রামপুর, শাহিন একাডেমি এলাকা, পাঠানবাড়ি, নাজির রোড, পেট্রোবাংলা সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়। বাড়ছে সীমান্তবর্তী 3 নদী মহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর পানি। তবে পানি উন্নয়ন বোর্ড জানায় এখনও তা বিপদসীমার নিচে রয়েছে। বৃষ্টির কারণে লক্ষ্মীপুর ও নোয়াখালীর পৌর এলাকায় বিভিন্ন স্থানেও দেখা দিয়েছে জলাবদ্ধতা। খাগড়াছড়ির মাইনী ও চেঙ্গি নদীর পানি বেড়ে নিচু এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এছাড়াও পাহাড়ে পাদদেশে বসবাসকারীদের নিরাপদে আশ্রয় কেন্দ্রে অবস্থান দিতে প্রচারণা চালিয়ে যাচ্ছে প্রশাসন। 2 দিন ধরে বৃষ্টিতে নাকাল বরিশালবাসী। বৃষ্টির কারণে জলাবদ্ধতা দেখা দিয়েছে বাগেরহাটের শরণখোলা, মোরেলগঞ্জ, মোংলা ও রামপালের নিচু এলাকায়। স্কুলে মনে করছিলাম আজকে পরীক্ষা আছে, তবে পানির কারণে আজকে পরীক্ষা বাতিল করে দিয়েছে। এটা অতিরিক্ত বৃষ্টির কারণে। আর ড্রেন ট্রেন এগুলো তো কোনো পরিচ্ছন্ন করা হয় না, আসেও না কোনো সময়। এরা ঘর থেকে কেউ বার হতে পারছে না, আমরা সবার বিপদ ঢুকে আছি। প্রবল স্রোতের কারণে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ডের বাঁধে ধস নেমেছে। নদীগর্ভে বিলীন হয়েছে বাঁধের প্রায় 150 মিটার অংশ। সোমবার বিকেলে উপজেলার পূর্ব নাওডোবার মঙ্গল মাঝিরঘাট এলাকায় এ ভাঙন শুরু হয়। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত বছরের নভেম্বরে নাওডোবা এলাকায় 100 মিটার বাঁধ ধসে গেলে 2,87 লাখ টাকা ব্যয়ে তা পুনর্নির্মাণ করা হয়। সেই সংস্কার করা এলাকার 2টি স্থানে 7 ও 8 জুন 200 মিটার অংশ পদ্মা নদীতে ধসে পড়ে। সোমবার বিকেলে একই স্থানে আবারও ভাঙন শুরু হয়। ভাঙনের কারণে
মঙ্গলমাঝির ঘাট বাজারের 5টি ব্যবসা প্রতিষ্ঠান, 2টি বসতঘর ও একটি কালভার্ট নদীগর্ভে বিলীন হয়েছে। বাঁধের পাশের অন্তত 20টি বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে নিয়েছে স্থানীয়রা। দোকানপাট নদীগর্ভে চলে গেছে অলরেডি 3-4টা, আর 10-15টা ঘরের মতো আছে যারা ভেঙে চিরা নিয়ে গেছে। মাল সামানা সব নদীতে নিয়ে যেতেছে। একটা মানুষ আমরা পরিচিতি কিভাবে বাঁচবো? বর্তমানও ভাঙন অব্যাহত আছে। প্রায় 20-30টা বাড়ি প্রস্তুতি নিতেছে, সবাই মাল সামানা সরিয়ে দূরে নিয়ে যেতেছে। কক্সবাজারে হিমছড়িতে সমুদ্রে গোসলে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও 2 শিক্ষার্থী। সকালে হিমছড়ি পয়েন্টে দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় সোমবার কক্সবাজারে বেড়াতে যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের 5 শিক্ষার্থী। সকালে 3 বন্ধু সৈকতে গোসল করতে নামলে স্রোতের তোড়ে ভেসে যান। পরে সেখান থেকে উদ্ধার করা হয় সাদনান শাবাব রহমানের মরদেহ। নিখোঁজ 2 শিক্ষার্থী আরিত্র হাসান ও আসিফ আহমদের খোঁজে অভিযান চালাচ্ছে লাইফগার্ড সদস্যরা। নিহত শাবাবের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক চাপায় অটোরিকশা যাত্রী আব্দুল মান্নান খন্দকার ও ছেলে জুয়েল খন্দকার নিহত হয়েছে। সকাল 6:30টার দিকে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের চরিয়া মধ্যপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায় সকালে থানার পুরান এলাকা থেকে ব্যাটারি চালিত অটোরিকশায় করে অসুস্থ বাবাকে নিয়ে 2 ছেলে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। পথে চরিয়া মধ্যপাড়া এলাকায় নূরজাহান হোটেলের সামনে পৌঁছালে একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন অটোরিকশার যাত্রী আব্দুল মান্নান খন্দকার ও তার ছেলে জুয়েল খন্দকার। এ ঘটনায় আহত হন বড় ছেলে রাসেল খন্দকার। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও পালিয়েছে চালক ও তার সহকারী। এদিকে গাজীপুরের শ্রীপুরে পিকআপ চাপায় শিল্পী আক্তার নামে এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছে। সকাল 6:15টার দিকে এমসি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আগে যেমনটি জানিয়েছি, টানা বৃষ্টিতে ফেনী শহরে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর, আমরা যেমনটি আগে জানিয়েছিলাম যে ফেনী শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে, মানুষের ভোগান্তির চিত্র জানাবেন আমাদের। যে দেখেন, আমি এখন এই মুহূর্তে আছি হচ্ছে ফেনী একাডেমি রোডে, যেখানে হাঁটু সমান পানি। এখানকার আশেপাশে যে বাসাগুলো আছে সেগুলোর নিচতলা কিন্তু ইতিমধ্যে পানির নিচে তলিয়ে আছে, যার ফলে এখানকার বাসিন্দারা অনেক বেশি কষ্ট করছে। তো আমরা কিছুক্ষণ আগেও দেখেছি যে বিভিন্ন যানবাহন যে পানি ঢুকে যানবাহন নষ্ট হয়ে গেছে। বিশেষ করে স্কুল কলেজগামী যে শিক্ষার্থীরা আছে তারা স্কুলে যাওয়ার পরে দেখেছে যে প্রচুর পানি, যার প্রেক্ষিতে তারা সেখানে আর পরীক্ষা দিতে পারে নাই। কলেজে যে শিক্ষার্থীরা আছে তারাও পরীক্ষা ছিল আজকে, পরীক্ষা দিতে গিয়ে আর তারা আসলে সেই পরীক্ষাটা দিতে পারে নাই, কারণ পানির এত বেশি পরিমাণ জলাবদ্ধতা হয়েছে যে ফেনীতে এর আগে এই পরিমাণ জলাবদ্ধতা এখানকার মানুষ আগে দেখেনি। কারণ আজকে যে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, গতকাল 12টা থেকে আজ 12টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 347 মিলিমিটার। এটি এই সিজনের সবচেয়ে বেশি। আর এই পরিমাণ বৃষ্টি হলে এখানকার মানুষের ভিতরে একটা আতঙ্ক কাজ করে, কারণ 24-এর যে ভয়াবহ বন্যা, এই 24-এর ভয়াবহ বন্যা মানুষের ভিতরে আতঙ্ক বিরাজ করছে। কারণ তারা কি বৃষ্টি হলে মনে করে যে বন্যা হবে। তা আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম। পানি উন্নয়ন বোর্ড বলছে যে নদীর পানি আস্তে আস্তে বাড়ছে, তবে বন্যা হওয়ার যে আশঙ্কা এটি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে বৃষ্টিপাত যদি এভাবে হতে থাকে, যদি উজানে বৃষ্টি হয়, আসামে অথবা ত্রিপুরাতে বৃষ্টি হলে সেই বৃষ্টির পানি উজান থেকে নেমে আসে মুহুরী সিলনিয়ে কোলা নদীতে এসে যদি নদীর পাট ভাঙে তাহলে বন্যা হতে পারে। তবে এই পরিমাণ জলাবদ্ধতা হওয়ার পিছনে কারণ বলছে শহরের যে সমস্ত ড্রেনেজ ব্যবস্থা আছে, ড্রেনেজ ব্যবস্থাগুলো সংস্কার নাই। সংস্কার যদি থাকতো তাহলে এই ড্রেনেজ ব্যবস্থা দিয়ে পানি যেত, কারণ যে পরিমাণ সরু সংকীর্ণ ড্রেনেজ, সেখান দিয়ে এই পরিমাণ বৃষ্টির পানি আসলে নিষ্কাশন হতে পারছে না, ফলে পানি জমাটবদ্ধ হয়ে আছে। পৌর প্রশাসক বলছে এখানকার যে স্থানীয় বাসিন্দা আছে, বাসিন্দারা তারা যে ময়লা আবর্জনা পলিথিন বিভিন্ন জিনিস যখন পানিতে ফেলে বা ড্রেনে ফেলে, তখন দেখা যায় যে ড্রেনগুলো বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার কারণে পানি আর সরতে পারে না, যার ফলে জলাবদ্ধতার সৃষ্টি হয়।
এটি ছিল আমার কাছে ফেনী পৌর এলাকায় জলাবদ্ধতার সর্বশেষ কারণ। ফেনী থেকে জানাচ্ছিলেন সহকর্মী সমীর উদ্দিন। সিলেটে 7 ঘণ্টা পর অনির্দিষ্টকালে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। ভোর 6টা থেকে শুরু হওয়া ধর্মঘট দুপুর 1টায় প্রত্যাহার করেন তারা। ধর্মঘটের কারণে সকাল থেকে টার্মিনালে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি ও কোনো বাস প্রবেশ করেনি। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতারা জানান, ডিসিকে প্রত্যাহার, দীর্ঘদিন বন্ধ থাকা সিলেটের পাথর কুয়ারি খুলে দেয়া সহ 6 দফা দাবিতে ধর্মঘট শুরু করেন তারা। এদিকে ধর্মঘটের প্রভাবে দেখা যায়নি শহরে। অভ্যন্তরীণ সড়কে যান চলাচল স্বাভাবিক ছিল। দেশে লিভার রোগে আক্রান্তদের 25% ভুগছে সিরোসিস ও ক্যান্সারের মতো জটিলতায়, যদিও অন্যান্য দেশে এই হার 10%। অতিরিক্ত শর্করা গ্রহণ আর পরিশ্রমের অভাব লিভারের ক্ষতি করছে বেশি। রোগ নিয়ে অসচেতনতা আর অনিয়মের জীবন জটিলতা বাড়াচ্ছে বলে জানান বিশেষজ্ঞরা। 1 মাস ধরে শাহবাগের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি 35 বছরের শহীদুল ইসলাম। পটুয়াখালীর এই বাসিন্দা হঠাৎ অসুস্থ হলে পরীক্ষায় জানা যায় লিভার ক্যান্সারে আক্রান্ত তিনি। 1-1.5 মাস আগে যখন ঢাকা আসছে তখন পরীক্ষা নিরীক্ষায় দেখা গেছে তার লিভার ক্যান্সার এবং টিউমার হয়েছে। একই ওয়ার্ডে আছেন গোপালগঞ্জের এ যুবকও। 1.5 মাস আগে জন্ডিস ধরা পড়লে ঢাকায় আসেন, জানতে পারেন লিভার ভালো নেই। একটু সুস্থ হয়েছে, ফিরে বাড়ি আনছে, 1 সপ্তাহ পরের থেকে আরো অসুস্থ। চিকিৎসকরা বলছেন খাদ্যাভ্যাস আর অলসতা লিভার রোগের অন্যতম কারণ। এছাড়া পরিবারের সদস্যদের মাধ্যমে হেপাটাইটিস বি ও সি ভাইরাসে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। অন্তর্বিভাগের রোগীদের ক্ষেত্রে আমরা বি ভাইরাস রেটের রোগী বেশি পাই। এরপরেই আমাদের যেই স্থানটা দখল করে আছে দ্বিতীয় স্থানে, সেটা হচ্ছে ফ্যাটি লিভার জনিত লিভার সিরোসিস, এবং এই সংখ্যাটা দিন দিন বেড়ে যাচ্ছে। ফ্যাটি লিভারকে আমার নির্ণয় হওয়ার পরে প্রথম কাজই হচ্ছে আমার এই ফ্যাটি লিভারটা কি অ্যাডভান্স হবে নাকি আমি এই জায়গায় স্থিতিশীল থাকবো, আমার ক্ষতি হবে না। এইটা নির্ণয় করতে পারলে আমরা অনেক মানুষই কিন্তু আমরা এই আতঙ্ক থেকে বেঁচে যাব। লিভার রোগ নীরব ঘাতক। চর্বি জমা হয়ে এই অঙ্গের কার্যক্ষমতা কমতে থাকে। এছাড়া কোমরের মাপ স্বাভাবিকের চেয়ে বেশি হলে ওজন কমানোর পরামর্শ বিশেষজ্ঞদের। যদি দেখা যায় যে আমার লিভার ডিজিজটা অ্যাডভান্স অথবা সাথে কমপ্লিকেশন আছে, আনকন্ট্রোল ডায়াবেটিস আছে, আনকন্ট্রোল হাইপারটেনশন আছে, ফ্যামিলি হিস্ট্রি অফ লিভার ডিজিজ আছে, প্রেগনেন্সি আছে, তখন আমি স্পেশালিস্টের কাছে যাব। তার কাছে গেলে তখন আমার পুরো অ্যাসেসমেন্ট হবে এবং আমি কী আমার চিকিৎসার প্রয়োজন হবে। মূল কথা হচ্ছে এখানে কিন্তু চিকিৎসার চাইতেও আমার জীবনযাত্রার মান পরিবর্তন করা, লাইফস্টাইল মডিফিকেশন, এটা হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেশে লিভারের জটিলতায় ভুগছে 4 কোটিরও বেশি মানুষ। তবে বহু মানুষ জানেনই না তারা এই মরণব্যাধিতে আক্রান্ত। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।